প্রণাম। আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শিরোনামে যেমনটা শুনছিলেন, 5টি সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। গতকাল থেকেই তাদের কার্যকাল শুরু হয়েছে। আগামী 90 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে এই সব কমিশন। কমিশনের প্রধান ও সদস্যরা সরকারি পদমর্যাদা, বেতন সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে তা অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী তথ্য উপাত্ত সরবরাহ সহ সব ধরনের সহযোগিতা দেবে। প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে পারবে কমিশন। নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে থেকে সুপারিশ নেবে এ সংক্রান্ত গঠিত কমিশন। তবে দলগুলোর সাথে কোনো আলোচনা করবে না কমিশন। আলোচনা হবে সরকারের সাথে। এই তথ্য জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এছাড়া যথাসময়ে কমিশন তাদের সুপারিশমালা তৈরি করবে বলেও জানান তিনি। স্বাধীনতার পর 1991 সালে সংসদীয় ব্যবস্থায় আসে বাংলাদেশ। এরপর থেকে হয়েছে 7টি সাধারণ নির্বাচন। তবে 1996 সালে বিএনপির একক নির্বাচন এবং 2014 সাল থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের অধীনে 3টি সংসদ নির্বাচন হয় ব্যাপক সমালোচিত। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন কমিশন গঠন সহ বিভিন্ন জায়গায় সংস্কারের দাবি আরও জোরালো হয়। এ লক্ষ্যে বদিউল আলম মজুমদারকে প্রধান করে একটি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বদিউল আলম মজুমদার জানান, নির্বাচনী ব্যবস্থা নিয়ে একটি স্থায়ী সমাধানের পথ খুঁজতে চায় কমিশন এবং তা করতে চান নির্ধারিত সময়ের মধ্যেই। আমাদের আইন নিয়ে পরিবর্তন আনতে হবে, তারপর পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে, আমাদের নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন করতে হবে, আমাদের প্রতিষ্ঠানে পরিবর্তন করতে হবে, নির্বাচন কমিশনে নিয়োগ সঠিক ব্যক্তি দিতে হবে। তো বহু বিষয় আমাদের আকাঙ্ক্ষা হলো যেই সুপারিশমালা ব্যবহার করে আমাদের সরকার রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো ঐক্যবদ্ধ বুঝতে পারবে। তো আমরা জানান, এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে না কমিশন, তবে দলগুলোর সুপারিশ নেবেন তারা। তো আমরা পলিটিক্যাল পার্টির কাছ থেকে আমরা চাইবো যে তাদের সুপারিশগুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের অভিজ্ঞতা আছে, তাদের সুপারিশ সুস্পষ্ট। আমাদের সাথে নেগোসিয়েশনে কোনো ওই যে নাই, মানে নেগোসিয়েশনের বিষয় নয় এটা, ওটা হবে সরকারের সাথে। আমি আশা করি তারা এ ব্যাপারে আমাদেরকে সহায়তা করবে। নির্বাচনী ব্যবস্থাকে যারা কলুষিত করেছে তাদেরও বিচারের আওতায় আনার কথা জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে তোলা হতে পারে আজ। গেল রাত 8:30টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করা হয়। 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর একাধিক মামলায় আসামি হন তিনি। গেল রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধেও রাজধানীর কয়েকটি থানায় মামলা রয়েছে। গতকাল বিকেল 3টার দিকে রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়ার একটি বাসা থেকে যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মিলনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কার। $2 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসি চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সাথে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ। এতে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি। চুক্তির মেয়াদ ধরা হয়েছে 6 মাস।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নানা ইস্যুতে লবিস্ট নিয়োগের আলোচনা প্রায়ই সরগরম হয় রাজনৈতিক ময়দান। টানা ১.৫ দশক ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অভিযোগ ছিল বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি জামায়াত। লবিস্ট নিয়োগ করার টাকার অভাব নেই। আমরা লবিস্ট নিয়োগ করি নাই, আমরা একটা পিয়ার ফার্ম নিয়োগ করেছিলাম। বিএনপির পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পলাতক গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির সাথে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ফাইল ঘেঁটে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকের কাছে তুলে ধরবে লবিস্ট ফার্মটি, যেখানে খরচ হবে $2 লাখ। গেল 12 সেপ্টেম্বর 6 মাসের জন্য এই চুক্তি হয়। 2004 সালে অ্যালকাটেল অ্যান্ড ফা নামে এক লবিস্ট ফার্মের সাথে প্রথম চুক্তি করেন সজীব ওয়াজেদ জয়, যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি, ক্ষমতা এলে আওয়ামী লীগ তা দমন করবে। আর 2019 সালে ব্লু স্টার স্ট্র্যাটেজি সহ একাধিক লবিস্ট ফার্মের সাথে চুক্তি করে বিএনপি। তাদের পক্ষে অভিযোগ করা হয় গণতন্ত্র হত্যা করছে আওয়ামী লীগ। চায়ের বাজার থেকে তৈরি পোশাক বা যে কোনো পণ্যের বাজার ধরতে যুক্তরাষ্ট্রের অন্যতম মাধ্যম লবিস্ট ফার্ম। দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ ইস্যুতে অন্তত 376টি লবিস্ট ফাইলের সন্ধান মিলেছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সন্তান মৃত ভেবে এক মরদেহ দাফনের পর জানতে পারলেন সন্তান জীবিত। চোখে আনন্দ অশ্রু থাকলেও বাবা মার বুক জুড়ে তবুও গভীর ক্ষত। কেননা সন্তান বেঁচে থাকলেও গানশট ইনজুরিতে অনেকটাই স্মৃতিভ্রষ্ট সে। নীল মাহবুবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান। আমরা বাইফেল থেকে খুঁজতেছি, তখন একটা লোক বলে তোমরা কি খোঁজো? আমি বললাম যে আমার ছেলে কাল থেকে খুঁজে পাই না, হাসপাতাল খুঁজেছি, পাই নাই। পরে কয় আসলে থানার কাছে যান, ওটিও লাশ পুড়ে রাখছে। দেখেন যে পরে আমরা ওখানে গেছি, যাই দেখি 5টা লাশ গাড়ির মধ্যে পোড়া। অনেক খুঁজেছেন, পাননি, ধরে নিয়েছেন সন্তান মৃত। এরপর শুধুই লাশ খুঁজেছেন। যে লাশটা ওপরে ছিল আমার ছেলের মতোই দেখতো, কিন্তু পুড়ে এমন চেয়ার হয়ে গেছে, চেনার মতো কোনো পরিস্থিতি নেই। গায়ে গোস্ত টোস্ত ছিল না, এরকমই এক ছুটকো। বিছানার চাদর করে পাটিত করে লেগেছি, একবারে ওই চাদরটা আদির সম্পূর্ণ মাংস খুলে গেছে। না আবার আমরা চাদর সব মনে করেন গোসল করে চলে দাফন কামন করে 7:30টার সময়। এমন বিভৎস মৃত্যুর শোক নিয়েই কদিন পর জানতে পারলেন গানশট ইনজুরিতে মাথায় গুলি নিয়ে বেঁচে আছে তাদের সন্তান রিফাত। অতি আনন্দটাও যেন ফের কান্না হয়ে উঠল আরেক প্রস্থ। হাই রে, লেজের সন্তান মনে করে একটা ছেলে আমি কাপন দাফন করছি, আর আমার ছেলে এই জায়গায় আছে, আমরা খুঁজে পাই নাই। আমি যে বগুত হাতে করছি, বাবা রিফাত, আমি তোমার আম্মা। সোল খালি মনে করেন একবার খালি চোখ তুলে তাকাই, 2 চোখের পানি ছাড়িয়ে দিতেছে, কিন্তু কথা বলতে পারছে না। আন্দোলনে সরব ছিল মাদ্রাসার ছাত্র রিফাত। 5 আগস্ট টিভিতে সরকার পতনের খবর শুনেই ছুটে যায় বিজয় মিছিলে। সাভারের বাইপাইল, সেখানে মাথার পেছনে গুলি লাগে মেধাবী এই শিক্ষার্থীর। যদিও এর কিছুই আর এখন মনে করতে পারে না রিফাত, ভুলে গেছে বেশিরভাগ স্মৃতি। কিভাবে ব্যথা পাইছো? বাসায় ব্যথা পাইছি, এটি আব্বা কইছে না, আমি শুনছি, দেখি নাই। দ্বিতীয় দিনকে কি জানি হয়েছে, তুমি আমার কবা, রাত্রেবেলা সে কবা কি জানি হয়েছে। অনেক কষ্টের মধ্যে আছি এখনো আমরা, এখন তো সুখী তাও না, আমরা অনেক কষ্টে আছি এখনো। মাথার ভেতরে বুলেটটা যদিও আর আটকে নেই, তবে রিফাতের ভবিষ্যৎ আটকে আছে স্মৃতি বিভ্রাটে। আর্থিক টানাপোড়েনে পরিবারের সাধ্যই বার কতটুকু। যদিও উন্নত চিকিৎসা ছাড়া রিফাতের স্বাভাবিক জীবনে ফেরাটা এখনো অনিশ্চিত। নীল মাহবুব, চ্যানেল 24, সাভার।
সকাল 7টার খবরে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। নেপালের সাথে 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে বাংলাদেশ। জুন থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসের জন্য ভারত হয়ে বাংলাদেশের গ্রিডে তা যোগ হবে। কাঠমান্ডুর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর করেন বন, পরিবেশ ও পানীয় সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করেন। এর আগে পরিবেশ উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিলেও এডিস মশা মারতে বিশেষ উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। রুটিন কাজের মতোই চলছে মশক নিধন, আর এতে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল সেপ্টেম্বরে চট্টগ্রাম নগরী সবচেয়ে বেশি ডেঙ্গু সংক্রমণ হয় বাকুলিয়ায়, যাতে প্রথম 17 দিনে এখানে আক্রান্তের সংখ্যা 55 জন। ফলে এলাকাটিকে রাখা হয় রেড জোনে। রেড জোনে আছে কোতোয়ালি, বায়েজিদ, পাহাড়তলি ও খুলশি এলাকা। তুলনামূলক কম হলেও ঝুঁকিতে আছে হালিশহর, বন্দর, পতেঙ্গা এলাকাও। তবে ঘনবসতি এসব এলাকায় বিভিন্ন স্থানে নালা নর্দমার ময়লা আবর্জনা পরিষ্কার না করা সহ নানা কারণে বেড়েছে মশার উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের কর্মীরা আসেই না এলাকায়। আমাদের নালা নর্দমা যেগুলো আছে ওখানে অনেক মশার জন্য রাত্রে বের হওয়া যায় না। আমাদের জনগণের আবেদন যথাশীঘ্রই প্রায় এখানে ওষুধ মারাচ্ছে। খুব সতর্ক থাকতে হচ্ছে, মানে সন্ধ্যার সময় জানালা বন্ধ করে দিতে হচ্ছে এই গরমের মাঝখানে। তো সব মিলিয়ে আমরা একটু আতঙ্কে আছি। গত বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে নগর জুড়ে এডিস মশার প্রজনন স্থল চিহ্নিত, ভ্রাম্যমাণ আদালত সহ নানা উদ্যোগ নেওয়া হলেও এবারে দেখা যায়নি তেমন কোনো উদ্যোগ। জনস্বাস্থ্যবিদরা বলছেন, মশা নিধনে কর্পোরেশনের পদক্ষেপগুলো কার্যকর নয়, নেই কোনো জরিপ ও সমন্বিত উদ্যোগ। ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট কিংবা বিভাগীয় এন্টোমোলজিস্ট তাদের সংখ্যাটা কম। তারা যখনই সার্ভে করবে তখন সাথে সাথে যারা পদক্ষেপ নেবে, আমরা ইন্টারভেনশন বলি, এটা ডেস্ট্রয় করবে বা ওখানে ওষুধ ছিটাবে কিংবা পরিবেশের এমনকি আইনের আশ্রয় নিতে হবে অথবা কমিউনিকেশন করে তাদেরকে উদ্বুদ্ধকরণ করতে হবে। কাজগুলো ভিন্ন ভিন্নভাবে ভিন্ন সময় করলে মানুষের সাফারিং বেড়ে যাবে।
তবে সীমাবদ্ধতার মধ্যেও মশার ওষুধ ছিটানো সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি সংস্থাটির। ফ্রিজে এসি থেকে অথবা আপনার টবের মধ্যে জমানো পানি, এই জমানো পানি ধরেন 3 দিন জমে থাকলে একটা ন্যাচারালি মশাগুলো গ্রো করে। সো এটা একটা আমাদের জন্য বর্তমান সিচুয়েশনে একটা চ্যালেঞ্জ, বাট আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। গেল বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা যায় 107 জন। এই বছর এখন পর্যন্ত মারা গেছে 16 জন। সবচেয়ে বেশি 11 জন মারা যায় গেল মাসে। এখনও বৃষ্টিপাত অব্যাহত থাকায় ডেঙ্গুর প্রকোপ সামনে আরও বাড়ার সম্ভাবনা দেখছে